সবাইকে স্বাগত জানাই প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে। শুরুতেই পড়ি বিবিসি বাংলার প্রধান খবর। এখন দেখছি একটি আন্তর্জাতিক খবর। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত 12 জন। সেই খবরে বলা হচ্ছে যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিবাদপূর্ণ সীমান্ত, ওই সীমান্তটাও কিন্তু খুবই বিবাদপূর্ণ, যুদ্ধাক্রান্ত, এবং এই দুই প্রতিবেশীর সম্পর্কের অবস্থা ভালো নয়। এই বিবাদপূর্ণ সীমান্তে সামরিক সংঘাতে কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে বলে থাই কর্তৃপক্ষ জানিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে 1 শতাব্দীরও বেশি সময় ধরে আসা বিরোধের তীব্রতা বাড়িয়ে তুলেছে এই সাম্প্রতিক সংঘর্ষ। সেনাবাহিনী জানিয়েছে থাইল্যান্ডের যে হতাহতদের বেশিরভাগই দেশটির 3টি প্রদেশের বেসামরিক নাগরিক। এই সংঘর্ষে হতাহতের বিষয়ে কম্বোডিয়া এখনো কিছু জানায়নি। থাইল্যান্ড অভিযোগ তুলে কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। অন্যদিকে কম্বোডিয়া অভিযোগ করে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। এই পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে বিষয়টা দ্রুত আরও গুরুতর হয়ে ওঠে। থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ হয়ে গেছে। আশা করি এই সংঘাত অচিরেই বন্ধ হবে এবং আরও বড় আকার ধারণ করবে না। গত কয়েক মাস ধরে মনে হচ্ছে যে বিশ্ব ভীষণভাবে একটা যুদ্ধবাজ রূপে আবির্ভূত হয়েছে এবং দিকে দিকে নানা রকম সংঘাত, সংঘর্ষ, আন্তরাষ্ট্রীয় সংঘর্ষ, সামরিক সংঘাত ছড়িয়ে পড়ছে। বিবিসি বাংলায় এছাড়া খবর আছে বাংলাদেশ ব্যাংকের যে পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার। এর উদ্দেশ্য ঘিরে প্রশ্ন, সত্যি তো এমন একটা নির্দেশনা এলো কেন এবং সেটা প্রত্যাহারই বা করা হলো কেন? বিবিসি বাংলা এর অনুসন্ধান করতে গিয়ে কথা বলেছে বিভিন্ন জনের সঙ্গে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুন নাহার বলেছেন, আপাততভাবে এ ধরনের নির্দেশনা নির্দোষ মনে হলেও এর পেছনে অবশ্যই রাজনীতি আছে। বিশ্লেষকরা বলছেন, বিবিসি লিখছে, বেশ কিছু পেশায় পোশাক নির্দিষ্ট থাকলেও সেবামূলক পেশাগুলোতে লিখিতভাবে কোনো ড্রেস কোড থাকে না। তা সত্ত্বেও স্থানভেদে পোশাকের বিষয়টি বজায় রাখা হয়। সেখানে নির্দেশনা জারি করে এ ধরনের সিদ্ধান্তকে মোরাল পুলিশিং বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান, যা কিনা পেশাদারিত্বের মধ্যে পড়ে না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক সাইদ ফেরদৌস তিনি বলেছেন, কোথাও অদৃশ্য কিছু শক্তি কাজ করছে যারা একটা মতাদর্শকে ধীরে ধীরে চাপিয়ে দিতে চাইছে, যা আসলে খুব ভালো কিছুর দিকে যাচ্ছে না বলেই মনে হচ্ছে। তারা তাদের রাজনীতি ও মতাদর্শের চিহ্ন, স্মারক, প্রতীক এগুলোকে প্রতিষ্ঠিত করতে চায়। এটা তার একটা নমুনা। এবার হয়তো এরা পিছু হটে গেল, কিন্তু সামনে এমন চেষ্টা আরও হবে। বিবিসি বাংলা এর সঙ্গে ছবি ছেপেছে, নানা রকম অফিসের ছবি দিয়েছে এবং তার পাশাপাশি তারা ছবি ছেপেছে নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে গত মে মাসে যে মহাসমাবেশ করেছিল হেফাজতে ইসলাম, সেটি আমি প্রায়শই প্রশ্ন তুলছি। কালকেও বোধহয় যত খবরে প্রশ্ন করছিলাম, যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে, যে নারী সংস্কার কমিশনের খবর কি। সেই নারী সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিল সেগুলো নিয়ে আলী রিয়াজের ঐকমত্য কমিশনে কোনো আলাপ হতে দেখি না কেন? নারী সংস্কার কমিশনের রিপোর্টটি কি আসলে তুলে রাখবার জন্য এবং হেফাজতে ইসলামকে একটা মহাসমাবেশ করবার জন্য এবং নারীদের এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবার জন্য? এটা ঠিক কোন উদ্দেশ্যে হয়েছিল? আপনারা জানেন, আমি নবনীতা চৌধুরীর বয়ানে আগেও এই প্রশ্ন করেছিলাম যে নারী সংস্কার কমিশন যে ধরনের পরামর্শ দিয়েছিল বা এই কমিশনটি যে গঠিত হলো যাদেরকে নিয়ে, এরই বা উদ্দেশ্য কি এবং কেন এমন একটি সংস্কার কমিশনের রিপোর্ট এত বিতর্ক জাগিয়ে তারপর তুলে রাখা হলো? ডেইলি স্টার আজকে একটা অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে। সেই অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরি করেছেন সিরাজুল ইসলাম রুবেল এবং মার্টিন স্বপন পান্ডে। সেখানে তারা লিখছে, এটা তাদের কয়েক মাস ধরে চালানো তদন্ত 2024-এর জুলাই আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে, এবং তারা শিরোনাম করছে শুট ডিরেক্টলি, ইনভার্টেড কমার মধ্যে উদ্ধৃতি চিহ্নের মধ্যে, হাসিনাজ ডেডলি অর্ডার, হাসিনার প্রাণঘাতী নির্দেশ। ডেইলি স্টার লিখছে যে এই কয়েক মাস ধরে চালানো অনুসন্ধানে তারা টেলিফোন কনভারসেশনের ক্লিপ পেয়েছে
যেখানে শেখ হাসিনা কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে, সেখান থেকে এবং অন্যান্য অনুসন্ধানে তারা বের করে এনেছে যে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশেই রাষ্ট্রীয় বাহিনীগুলো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল, এবং ডেইলি স্টারও কল রেকর্ড ভেরিফাই করেছে। এর আগে বিবিসি এরকম পাওয়া রেকর্ড করা শেখ হাসিনার টেলিফোন কনভারসেশন ভেরিফাই করেছে যে ওটা তারই গলার আওয়াজ, ডেইলি স্টারও করেছে, এবং ইট সাজেস্ট শি গেভ অর্ডার টু ওপেন ফায়ার অন জুলাই আপরাইজিং প্রোটেস্টার্স। ডেইলি স্টার লিখছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ওপর সরাসরি গুলি চালাতে নির্দেশ যে শেখ হাসিনা দিয়েছিলেন, তাদের এই কয়েক মাস ধরে চালানো অনুসন্ধানে, তদন্ত বলা ঠিক হলো না, অনুসন্ধানে তারা এর বিষয়ে নিশ্চিত হয়েছে। ডেইলি স্টার সেই ফোন কনভারসেশনও দিয়েছে তাদের এই পত্রিকায় লিঙ্ক হিসাবে, কাজেই সেই ফোন কনভারসেশন আপনি শুনতে পারবেন এখানে। এবং তারা মিলিয়েছে, সূত্র মিলিয়েছে যে এমন ঘটনা এই 18ই জুলাই যখন ফজলে নূর তাপসকে শেখ হাসিনা বলছেন যে তিনি নির্দেশ দিয়েছেন গুলি চালাতে, দেখা মাত্র গুলি চালাতে, তারপরই ডেইলি স্টার বলছে যে 14 দলের সঙ্গে বৈঠক করে এসে সেই রাতেই তার পরের দিন রাতেই ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি ঘোষণা করেছেন যে তারা শুট টু অর্ডারের নির্দেশ দিয়েছেন এবং কারফিউ জারি করছেন। ডেইলি স্টার বলছে যে শেখ হাসিনা এই ওপেন অর্ডার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার পর কিভাবে ডেথ টোল মানে মৃতের সংখ্যা বেড়েছে, কাজে খুব বিস্তারিতভাবে কাজ করে ডেইলি স্টার তাদের এই অনুসন্ধানী প্রতিবেদনটি ছেপেছে। তারা বলেছে যে তারা আওয়ামী লীগের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী লীগের তরফে তারা কারো কাছ থেকে সাড়া পায়নি, মানে এই বিষয়ে কোনো উত্তর পায়নি। এই কথা লিখেই তারা প্রতিবেদনটি ছেপেছে। প্রতিবেদনে খুব গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকশনে থাকার কিছু ছবিও তারা ছেপেছে, মানে সকল প্রমাণাদি হাজির করে পরিসংখ্যান দিয়ে তারা এই প্রতিবেদনটি ছেপেছে। কিন্তু এখানে ডেইলি স্টার শেষ করছে এটা বলে যে কারণ তারা যে নিরাপত্তা বিশ্লেষকের সাথে কথা বলছেন মুনিরুজ্জামান, তিনি বলেছেন যে মেজর জেনারেল ASM মুনিরুজ্জামান তিনি বলেছেন যে লিখিত অর্ডারও থাকতে হবে, কিন্তু ডেইলি স্টার লিখছে ডেইলি স্টার কুড নট ট্রেস এনি সাচ রিটার্ন অর্ডার। কিন্তু শেখ হাসিনার জুলাই 18-এর যে ফোন কনভারসেশন, সেটা তারা বলছে যে তাদের কাছে একটা এক্সাম্পল অফ হাউ অ্যান্ড ওয়্যার দ্যাট অর্ডার মাইট হ্যাভ কাম ফ্রম, কোথা থেকে এবং কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্দেশ এলো তার একটা উদাহরণ বলে ডেইলি স্টার এই প্রতিবেদনে লিখছে। ডেইলি স্টারে এছাড়া খবর আছে যে আবরার ফাহাদের পরিবার, প্রিপেয়ার লিস্ট অফ দোজ কিল্ড বাই স্টেট ফোর্সেস আওয়ামী লীগ ব্যাকড গ্রুপস ওভার লাস্ট 15 ইয়ার্স। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন আবরার ফাহাদ, বুয়েটের নিহত ছাত্র আবরার ফাহাদের ছাত্রলীগের কর্মীদের হাতে নিহত হয়েছিলেন আবরার ফাহাদ নির্মমভাবে। তার পরিবার পরিজন, তার বাবা দেখা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন গত 15 বছরে স্টেট ফোর্সেস, রাষ্ট্রের বাহিনী দ্বারা কতজন নিহত হয়েছেন তাদের তালিকা করতে। ডক্টর ইউনূসকে আমি আসলে ব্যক্তিগতভাবে অনুরোধ করব তার আগে তারা যাতে জুলাই আগস্ট 2024-এ আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা করেন, আহতদের পূর্ণাঙ্গ তালিকা করে তাদের ক্ষোভ কমিয়ে আনেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন এবং নিহত পরিবারগুলোরকে চিহ্নিত করে নিহত পরিবারগুলোরকেও তারা যত টাকা দেবেন বলছেন, বা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শত কোটি টাকা খরচ হয়েছে, সরকার নানা তহবিল থেকে শত কোটি টাকা খরচের কথা বলছে, সেই টাকাগুলো যাতে নিহত ব্যক্তিদের কাছে পৌঁছয় এবং 1700 না 834 না 845 এই বিষয়টি নির্ধারিত হওয়া দরকার এবং নিহতদের তালিকা নিশ্চিত করা দরকার। আর আবরার ফাহাদের বাবা দেখা করতে গেছেন, কিন্তু দর্শক জানেন কিনা, মানে আমি আবরার ফাহাদের বাবাকে এর আগে জামায়াতে ইসলামীর মহাসমাবেশেও দেখলাম, সরওয়ার্দীর সমাবেশে, এবং আজকে যখন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, আমার মনে হয় যে আবরার ফাহাদের
এই হত্যাকাণ্ডের বিচার কিন্তু শেষ হয়ে এসেছিল এবং 5ই আগস্টের পর আসলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমির আপিলের শেষ দিন ছিল, মানে শুনানির শেষ দিন ছিল, এবং এই শুনানির শেষ দিনে গিয়ে আবরার ফাহাদের পরিবার কিন্তু জানতে পেরেছে যে 5ই আগস্টের পর কাশিমপুর কারাগার সহ বিভিন্ন কারাগারে যে হামলা হয়েছে এবং কারাগার ভেঙে যে কয়েদিদের বের করে নিয়ে যাওয়া হয়েছে, কাশিমপুর কারাগার থেকে তখন বেরিয়ে গেছেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি। এবং এরপর ফেব্রুয়ারিতে বুয়েটে এক রাতে বিক্ষুব্ধ ছাত্ররা বেরিয়েও আসেন। কিন্তু আমি আসলে বিস্মিত বোধ করছি যে এই বিষয়ে কি করে আবরার ফাহাদের বাবা কোনো দাবি করলেন না বা কোনো কথা বললেন না, বা সেটা সংবাদ মাধ্যমে আসলো না আজকে, যদি উনি বলে থাকেন যে তার ছেলের হত্যার বিচার শেষ হয়ে গিয়েছিল, আসামি মৃত্যুদণ্ড পেয়েছিল, আপিল শুনানির শেষ দিনে গিয়ে তারা জেনেছেন যে 5ই আগস্টের পর সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে। কাজেই এই বাবার সবচেয়ে বড় দাবি তো মনে হয় হওয়া উচিত ছিল, বা প্রধান উপদেষ্টা তাঁর কাছে, এই আবরার ফাহাদের পিতার কাছে সবচেয়ে বড় প্রতিশ্রুতি হবার কথা ছিল সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ডক্টর ইউনূসের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে আনবে এবং তিনি মৃত্যুদণ্ড কার্যকর করবার ব্যবস্থা করবেন। আসলে মানে আমি একটু অবাক, আমি একটু বিস্মিত যে আবরার ফাহাদের বাবা এখন বিচার চাইছেন না, বরং প্রধান উপদেষ্টা তাকে বলছেন 15 বছরের তালিকা করবেন তারা, যখন তারা 2024-এর জুলাই আগস্টের তালিকা এখনো করে ওঠেননি। ডেইলি স্টারের খবরের পর চলে যাই প্রথম আলোতে। প্রথম আলোর এখন প্রধান খবর, শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা গাজীপুরের জমি জব্দের আদেশ। রাদওয়ান মুজিব সিদ্দিক এবং স্বামী শফিক আহমেদ সিদ্দিকের নামে 18টি দলিলে থাকা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তো এই জমিগুলো কি তারা ক্ষমতায় থেকে সরকারের কাছ থেকে পেয়েছিল, সেটার বিষয়ে কোনো কিছু নাই। কারণ মানে যেমন সুধা সদন, শেখ হাসিনার স্বামীর বাড়ি, সেটা তার স্বামীরই বাড়ি, মানে এটা প্রধানমন্ত্রী অবস্থায় তিনি পান নাই, তেমনি এইখানে এই গাজীপুরের জমি মানে এটা অনেক পত্রপত্রিকায় গত কয়েক মাসে দেখছিলাম যে অনেক বছর ধরে শেখ রেহানার মানে স্বামীদের পারিবারিক জমি। তাহলে এই জমি কেন ক্রয় করা হচ্ছে নিশ্চয়ই একটা প্রশ্ন। তবে সম্ভবত শেখ হাসিনাদের পরিবার, তাদের মানে বিবাহ সূত্রে পরিবার থেকে শুরু করে সকলেরই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা, ক্রয় করার মানে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম আলোতে খবর আছে, হত্যা মামলায় আদালতে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, যাত্রাবাড়ি থানায় করা আব্দুল কাইয়ুম হত্যা মামলায়, সেই হত্যা মামলায় কিন্তু গ্রেফতার করা হলো সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। এবং তিনি হচ্ছেন সেই বিচারক যিনি তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ 2011 সালের 10ই মে সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে রায় দেয়। ওই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। কাজেই রাগটা সেখানে, কিন্তু তাকে গ্রেফতার করা হলো যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলা ছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় জাল জালিয়াতি করে রায় দেওয়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে এসব মামলা হয়েছে। কাজেই এরকম নানা মামলায় আর গ্রেফতার করা হলো হত্যা মামলায়। মানে এখন এই প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতিকেও গ্রেফতার করা হলো। তার মানে এখন থেকে নিশ্চয়ই আমল চেঞ্জ হবে, বিভিন্ন সরকারের ক্ষমতা বদল হবে এবং আমরা দেখব যে প্রধান বিচারপতিদেরও গ্রেফতার করা হচ্ছে। তারই শুরু হলো আর কি, সেই প্রক্রিয়া শুরু হলো বটে। প্রথম আলোতে আরেকটি খবর আছে যে উত্তরায় বহু বছর ধরে কিছু শুটিং বাড়ি আছে, সেসব শুটিং বাড়িতে সিনেমা নাটকের শুটিং বন্ধে চিঠি গেছে। শিল্পীদের ক্ষোভ। উত্তরা সেক্টর 4 কল্যাণ সমিতি এই চিঠি দিয়েছে। উত্তরা সেক্টর 4 এলাকার 3টা শুটিং হাউস, লাবণী 4, লাবণী 5, আপন ঘর। এই লাবণী শুটিং হাউসের মালিক আসলাম হোসাইন বলেছেন যে 25 বছর ধরে এলাকায় ব্যবসা করছি, কখনো কেউ অভিযোগ দিতে পারেনি এবং এখন আমাদের শুটিং বন্ধ রাখতে বলা হচ্ছে এবং কোনো প্রায়র নোটিশ ছাড়াই, মানে কোনো নোটিশও দেওয়া হয়নি, শুটিং বন্ধের নির্দেশনা জারি করে ফেলা হয়েছে। এখন শিল্পীরা বলছেন যে একটা সময় দিতে পারতো, কারণ শুটিংয়ে তো একটা কন্টিনিউইটির ব্যাপার আছে, মানে একটা নাটকে একটা বাড়ি দেখানো হচ্ছে, সেই বাড়িটা তো কালকে আরেকটা বাড়ি হয়ে যেতে পারে না। এবং নির্মাতারা বলছেন যে অনেক বছর ধরে উত্তরায় শুটিং হয়, কোনো কমপ্লেইন ছিল না,
মানে এই অঞ্চলে দীর্ঘদিনের যে শুটিং কালচার এটা থাকবে না, এটা কেবল আলামত, উত্তরা কিংবা পুবাইল দুঃসময় এলো বলে আরেকজন বলছেন যে ফেসবুকে লিখেছেন, প্রথম আলো খবর দিচ্ছে এটা শিল্প সংস্কৃতি বিকাশে বাধার শামিল। আমার মনে হয় যে হয়তো এই ধরনের কর্মকাণ্ড পাড়ার মানুষ চাইছেন না বলে পাড়ার একটা মানে নেতৃত্ব পর্যায়ের লোকজন এই উদ্যোগ নিয়েছেন এরকম। এবং আমি একমত, যেই নির্মাতা বলেছেন যে শুধু উত্তরায় এটা সীমাবদ্ধ থাকবে না, পুবাইলেও অনেক শুটিং হয়, আমার ধারণা খুব শিগগিরই পুবাইলেও শুটিং বন্ধ হবে। মানে গত আগস্টের পর থেকে আসলে আমরা ভাব করছি সব স্বাভাবিকভাবে চলছে, কিন্তু সারা বাংলাদেশ জুড়েই আসলে আমরা জানি যে নায়ক নায়িকাদের নানা ইভেন্ট বন্ধ হয়েছে গত কয়েক মাসে, এবং তারপর এই ধরনের নানা উদ্যোগও বন্ধ হতে শুরু করেছে। কাজে এর পরবর্তীতে কি হয় দেখবার অপেক্ষা করতে হবে। বণিক বার্তা, মাইলস্টোন ট্র্যাজেডি, ডিএনএ টেস্টে শনাক্ত 5 মরদেহের পরিচয় প্রকাশ, মানে তার মানে মরদেহের সংখ্যা বাড়ছে, যারা নিখোঁজ ছিল তাদেরও খোঁজ পাওয়া যাওয়া শুরু হয়েছে। আমার দেশের প্রধান খবর, আদালতে তোলা হলো বিচারপতি খায়রুলকে। আর আবরার ফাহাদ হত্যাকারীদের বিচার নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা সেটা শুনতে চাই। আমি যে প্রসঙ্গ বলেছিলাম সেই প্রসঙ্গে আমি যে বললাম কি বিস্ময়কর, তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যে পালিয়ে গেছে সেই বিষয়ে কোনো কথা হয়নি। তিনি মানে প্রতিশ্রুতি দিয়েছেন যে গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা করে প্রত্যেকটি ঘটনার তদন্ত করা হবে। কিন্তু যেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেল, যাকে ছাত্রলীগ নেতা হিসাবে বিচারের মুখোমুখি করা হয়েছিল, সেই জেমিকে খুঁজে বের করার ব্যাপারে না আবরার ফাহাদের বাবা না প্রধান উপদেষ্টা কেউ তাদের সাক্ষাতে কোনো কথা বলেননি। আমার দেশ এবং ডেইলি স্টার পড়ে সেটা মনে হলো, এবং তা আমাকে বিস্মিত করলো। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নবনীতা চৌধুরীর বয়ানের দিকে খেয়াল রাখবেন, প্রতিদিন দেখবেন নবনীতা চৌধুরীর বয়ান, সঙ্গে থাকবেন।